আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক বাংলাদেশের ফ্যান, বন্ধু-বান্ধব এবং যারা আপনারা ফলো করেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা এই মুহূর্তে শুনছেন, আমি ইয়াহইয়া আনসারী। আপনাদের সবাইকে আমাদের এই নতুন এপিসোড যেটা কি হচ্ছে এটার ২য় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আ শুরুতেই আমি একটু এক বাংলাদেশের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা একটু মনে করিয়ে দিতে চাই। যে পৃথিবীব্যাপী আমাদের বাংলাদেশী এবং বাঙালিরা আমরা যেখানেই আছি, বাংলাদেশ সহ সবার মধ্যে আমরা ঐক্য সৃষ্টি করার জন্য আমাদের এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এবং যেহেতু আপনারা সবাই জানেন আমি ইউনাইটেড কিংডমে থাকি, এবং যেহেতু আমার জন্ম বাংলাদেশে, বাংলাদেশের প্রতি মায়া এবং দরদ এটা সবার মতো আমারও আছে। এজন্য আমি বিদেশে থেকেও, প্রবাসে থেকেও আমি চেষ্টা করছি যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য কাজ করে যাওয়া। ২০১৭ সাল থেকে আমরা এক বাংলাদেশটা এই পেজটা শুরু করেছিলাম এবং যার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বাংলাদেশ যাতে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং একটা শক্তিশালী দেশ এবং রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য। এবং আপনারা জানেন যে এই পেইজের মানে আমাদের মূল টার্গেট হচ্ছে এটা আমাদের আমরা সবসময় এটাকে একটা অলাভজনক এবং রাজনৈতিক মিডিয়া হিসেবে আমরা রাখবো এবং যার কোনো বেনিফিট আমরা নেব না। এবং মূল উদ্দেশ্য থাকবে যে আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন জাতেরও কিন্তু মানুষ রয়েছেন। বিশেষ করে শুধু যে আমরা একমাত্র বাঙালি তাই না। বাঙালি ছাড়াও আপনার অনেক জাতিগোষ্ঠী রয়েছে। সবাই মিলে যাতে আমরা একই দেশের মানুষ এবং আমরা বিভিন্ন ধর্মেরও মানুষ রয়েছেন। যে সবাই মিলে আমরা এক থাকবো এবং বাংলাদেশের প্রশ্নে কখনোই আমরা আপোস করব না। যেটা আপনারা দেখেছেন ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ তাদের উপর চেপে বসা যে স্বৈরাচারের কবল থেকে তারা দেশকে মুক্ত করেছেন এবং নতুন একটি বাংলাদেশের সূচনা কিন্তু শুরু হয়েছে। যদিও আমরা 1971 অর্থাৎ ১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। যেটা হচ্ছে কি আমরা যেহেতু পূর্ব পাকিস্তান ছিলাম এবং পূর্ব পাকিস্তান হিসেবে আমরা আমাদের যে ন্যায্যতা ছিল, তাই না? সেটা আমরা পাইনি। তাই না? আমাদের যতটুকু আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো আমার দেয়া হয়নি। আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছিল। মানে সেই বৈষম্য থেকে আপনারা জানেন যে বের হয়ে আমরা আসতে পেরেছি এবং বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই জননেতা মাওলানা ভাসানী সহ যারা আন্দোলন করেছেন এবং বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের যত মানে ওই সময় রাজনীতিবিদ আছে সবাই কিন্তু এই বৈষম্যহীন একটা পাকিস্তানের কথা চিন্তা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, পাকিস্তান রাষ্ট্র সেটা দিতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু আমরা কিন্তু বের হয়ে এসেছিলাম এবং আমাদেরকে কিন্তু বিভিন্ন ট্যাগ দেয়া হয়েছিল। আপনারা জানেন, যারা আপনারা মুক্তিযুদ্ধর পটভূমির ইতিহাস যদি আপনারা পড়েন, সেই বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছিল। সো সেই যে ট্যাগিং করা, আমরা বাংলায় কথা বলতে পারবো না। আমাদের বাংলায় কথা বলতে দেয়া হয় না এবং সেজন্য আপনাদের ভাষা আন্দোলন হয়েছে। তো এইটা কিন্তু এটা শুরু ছিল। তারপর থেকে আমাদের পূর্ব পাকিস্তানে যে বৈষম্যের মাত্রা যদি মানে আপনারা চিন্তা করেন, সেটা আসলে অকল্পনীয় যে একটা দেশ জাস্ট ২ টা জায়গা কিন্তু আমরা সবাই এক, যে ধর্মীয় ভিত্তিতে একটা রাষ্ট্র হয়েছিল। যেহেতু এই জায়গার মানুষরা বেশিরভাগ মুসলমান ছিল, যেহেতু পাকিস্তান আপনার স্বাধীন হয়েছে বা আলাদা হয়েছিল যে মুসলমান এবং অমুসলমান এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি করে। এটা নিয়ে আরো অনেক কথা আছে, আমরা অন্যদিন কথা বলবো। আজকে যেহেতু আমরা নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোড আমরা শুরু করেছি, গত একটা পর্ব আমরা করেছিলাম, আজকে এটা ২য় পর্বে আমি স্বাগত জানাচ্ছি। এখান থেকে আমরা চেষ্টা করব যে বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে, কি ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে সামান্য কিছু আমরা আলোচনা করা এবং আমাদের মতামত, যেটা আমরা এক বাংলাদেশ হিসেবে আমাদের আমাদের যে চিন্তাধারা রয়েছে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করা। তো শুরুতে আমরা গত ১ম পর্বে আমরা বিবিসি বাংলার যে পেজ ছিল সেখান থেকে আমরা কিছু নিউজ গুলো আমরা নিয়ে এসেছিলাম। আজকে আমি কয়েকটা খবর কিন্তু এখানে আমি ইয়ে করেছি। সো এইটা আমি একটু আপনাদেরকে শেয়ার করব। ১ম যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শেয়ার, সেটা হচ্ছে গিয়ে ১ম আলোতে আপনারা দেখতে পাচ্ছেন ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ আজকেই
এই নিউজটা তারা এখানে ছাপিয়েছেন। সেটার শিরোনামটা দেখলেই কিন্তু দেখেন খুবই, খুবই মানে মারাত্মক ধরনের, যে অভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজন। বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগ। তো গণতন্ত্রে গণতন্ত্র মঞ্চের নামে আপনার একটা আ আ সংগঠন রয়েছে। তারা সেখানে এইটা মানে আপনার আম খবরটা নিয়ে এসেছেন। তো আমি আশা করব যে এই আম খবরটা আসলে আমার মতো করে আপনাদের সবার মনের মধ্যেও কিন্তু ডেফিনিটলি আ আ একটা ক্ষোভ তৈরি করা বলেন, দুঃখ তৈরি করা বলেন, হতাশা তৈরি করা বলেন, সবকিছুই কিন্তু তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থান, এটাকে গণ অভ্যুত্থান বলা হয়েছে এবং বিশেষ করে যেহেতু এই আন্দোলনটা ছাত্রদের কোটা আন্দোলন বা বৈষম্যের যে শিকারদের তারা আ এ পড়াশোনা শেষ করে তারা চাকরি জীবনে যখন ফিরে যাবে তখন সেই কোটা নামক যে একটা যন্ত্রণাময় একটা নির্যাতনের একটা অস্ত্র ছিল। তো সেইটাকে বাতিল করার জন্য আপনারা জানেন যে ছাত্ররা কিন্তু ১ম এ আন্দোলনটা শুরু করেছিল। এবং এইরকম আরেকটা আন্দোলন তৈরি হয়েছিল আপনার যে ২০১৮ সালে, যেটা হয়েছিল যে ছাত্রদের ভর্তির ব্যাপারে ইয়ে করে, ছাত্ররা যখন ভালো ইউনিভার্সিটি তাদের মেধার ভিত্তিতে ভর্তি হতে পারত না। তো ঠিক একইভাবে ওই আন্দোলনটাই কিন্তু আবার ফিরে এসেছে ২০২৪ সালে ফিরে আসে এবং ছাত্ররা তুমুল বেগে তখন তারা কিন্তু সেই আন্দোলনটা কিন্তু তারা করেছেন। এবং এবং এই আন্দোলনের সাথে দেখেছেন যে যদিও সরকার ১ম এ বলেছে যে আমরা তাদের সাথে আছি, কিন্তু বিভিন্নভাবে ছাত্র জনতাকে যেভাবে তারা আম নির্যাতন করেছে, তাদেরকে পাত্তাই দেয় নাই। বরঞ্চ তাদেরকে মানে হেয় করেছে এবং এমন একটা সময়ে যখন এসেছে যে যখন সরকারের হঠকারিতা সিদ্ধান্তের কারণে এবং সরকারের মানে ছাড় না দেয়া যেটা হইতেছে, যে মানে যে এই আন্দোলনটাকে, ছাত্রদের আন্দোলনটাকে তারা একদম নিষ্পেষিত করে দেওয়ার প্ল্যান করলো এবং তাদেরকে ট্যাগিং দেয়া হলো যে এরা কি করবে? বিভিন্নভাবে এরা নির্দিষ্ট কোনো একটা দল বা সংগঠনের হয়ে কাজ করতেছে বা সরকারের পতন ঘটাতে পারে। এইরকম আন্দোলন শুরু করে তাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন বাংলাদেশের, যিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং আপনারা জানেন বাংলার ইতিহাসে যে এইরকম আ লক্ষণ সেন নামক একজন রাজা এরকম পালিয়ে গিয়েছিলেন এবং এই ২য় যিনি শেখ হাসিনা, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছেন। এবং এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ, বাঙালিরা কিন্তু এই বাংলাদেশ নামক যে জায়গাটা পেয়েছে, এটা কিন্তু বাঙালিদের বা জাতি হিসেবে বাঙালিদের জন্য সর্বপ্রথম কিন্তু একটা দেশ বা জায়গা কিন্তু হয়েছে। আপনারা জানেন? তো সেই হিসেবে এই যে কাজটা বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, সেটা তিনি ২য় ব্যক্তি হিসেবে ইতিহাসের জায়গায় কিন্তু নাম লিখে গেছে। যদি আমার তথ্যে ভুল হয়ে থাকে কেউ আমাকে মনে করিয়ে দেবেন। হয়তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরবর্তী সময়ে আরেকটু কথা বলব। তো যে এই যে আ আ ৫ই আগস্টে বাংলাদেশের যে নতুন একটা অভ্যুদয় হলো, এই যে অভ্যুদয়ের সাথে কিন্তু ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তো এই যে এখন প্রশ্নটা আসছে যে অভ্যুত্থানের এই কথাটা এখানে আপনারা দেখেন, এখানে যে কিন্তু লিখা আছে, তাই না? যে কি অভ্যুত্থান শক্তির মধ্যে কি হয়েছে? বিভাজন তৈরি হয়েছে। তো এই বিভাজনটা কেন? কেন তৈরি হয়েছে? কারণ এটার অনেকগুলো কারণ আসতে পারে। আমরা যদি এইটাকে বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। কারণ যেহেতু এই আন্দোলনটা ছাত্ররাই কিন্তু শুরু করেছিল এবং ছাত্রদের মধ্যে কিন্তু আপনার সাধারণ ছাত্র এবং যারা আপনার ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা আরো সমমনা ছাত্র যারা ছিল, বিশেষ করে যারা আওয়ামী লীগ পন্থী যারা নয়, তারা কিন্তু বিশেষভাবে এখানে তারা যুক্ত ছিল এবং তারা কৌশলগতভাবে এই আন্দোলনটাকে তারা সব ছাত্রকে এক রাখার জন্য এটাই কিন্তু তারা বেছে নিয়েছিল যে যারা নির্দিষ্ট কোনো দলের পরিচয়ে এটা হবে না। যে আসলে এটা না হওয়ার কারণে যেটা লাভ হয়েছে, সেখানে তৃণমূল পর্যায়ে সব ছাত্ররা বাংলাদেশের আপনার পাবলিক কলেজ ইউনিভার্সিটি গুলো বলেন, আপনার প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি গুলো বলেন, সব জায়গায় গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এই আন্দোলনটা আপনার স্ফুলিঙ্গের মতো কিন্তু ছড়িয়ে পড়েছে।
এবং যে ছড়িয়ে পড়ার কারণে কিন্তু আপনারা দেখেন এটা শক্তিশালী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আমি রাজনৈতিক দলগুলোর এখানে একটা খুবই তারা কৌশলতার আশ্রয় নিয়েছেন এবং এটা যোগ্যতার পরিচয় দিয়েছেন। যেহেতু ছাত্ররা আন্দোলন করেছিল তাদের নির্দিষ্ট একটা বিষয় নিয়ে এবং সেই বিষয়টাকে যেহেতু এটা তো কোনো আপনার নির্দিষ্ট কোনো আন্দোলনের দলের না। যার কারণে এখানে সবাই কিন্তু এগিয়ে এসেছেন এবং এই এগিয়ে আসার কারণে কিন্তু এটা আপনার একটা বড় একটা আন্দোলনে পরিণত হয়েছে। সরকার চাইলে কিন্তু অথবা যেহেতু এটা ফেসিবাদ সরকারে রূপান্তরে এক নায়কতন্ত্রে বা ডিক্টেটরশিপে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্ব এবং সরকার ব্যবস্থা, যার কারণে আসলে শেখ হাসিনা তৎকালীন সময় প্রধানমন্ত্রী যিনি ফেসিবাদ এবং ডিক্টেটর বা স্বৈর শাসক হিসেবে আখ্যা পেয়েছেন এবং বাঙালি জাতির ইতিহাসে সেটা লেখাই থাকবে। তো তিনি কিন্তু সেই বিষয়টাকে কি করতে পারেন নাই, হ্যান্ডেল করতে পারেন নাই আমরা বলবো। এবং তিনি ছাত্র জনতা তো আসছে পড়ে, ছাত্রদের যে আকাঙ্ক্ষার তিনি কিন্তু মূল্য দিতে পারেন নাই, বরঞ্চ তিনি ছাত্রদেরকে শেষ পর্যন্ত ওই যে ট্যাগিং দেয়া যে তাদেরকে মানে দমিয়ে রাখার জন্য তিনি রাজনৈতিক যেভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি এবং অন্যান্য যে বিরোধী দল এমনকি তার নিজের দলগুলোর মধ্যে যারা একটু সরব হয়ে কথা বলতো তাদেরকে পর্যন্ত রাজাকার বলে তারা মানে আখ্যা দিতে কিন্তু মানে দ্বিধাবোধ করতো না। তো এই যে বিভাজনের রাজনীতি এবং তাদেরকে তিনি কি করতে পারলেন মানে এরকম একটা মানে রাজনৈতিকভাবে তিনি যেভাবে তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেছেন, ঠিক একইভাবে এই ছাত্রদের আন্দোলনকেও তিনি কি করেছিলেন, তাদেরকে রাজাকার বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন বা একটু হিন্টস দিয়েছিলেন। আর যেটা আসলে একটা স্পুনিং এর মতো ইয়ে হয়ে যায় এবং ওই থেকে আপনার আন্দোলন, কারণ ছাত্ররা হচ্ছে টকবগে রক্ত, এরা এরা এদের মধ্যে এদের রক্তের মধ্যে একটা নেশা, কিন্তু তারা যেটা চায় তারা চায় সেটা মানে যেন বাস্তবায়িত হয়ে যায়, যেভাবে হোক, টুডে হোক টুমোরো হোক, তাদেরকে যেন না খেপানো হয়। এবং আমরা সবাই জানি, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে যে কত বড় বড় আন্দোলনের দানা বেঁধেছে, সরকারের পতন হয়েছে, অনেকগুলো জিনিস তারা কিন্তু জয় পেয়েছেন, সেটা কিন্তু শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ফেসিবাদ বা ডিক্টেটর বা স্বৈর শাসক হিসেবে নিজেকে জায়গা করে নিয়েছেন, তিনি কিন্তু সেটা তার বুঝা উচিত ছিল। যেহেতু তিনি বুঝতে পারেননি, করার কিছু নাই। আমরা মানে যেহেতু ঘটনার পর্যালোচনা করছি, এটা ঘটনা ঘটে গেছে এখানে। যেহেতু এটা আল্লাহর ইচ্ছা ছিল, আমরা বলবো যে এরকম ঘটনাটা ঘটবে। না হলে এত দুর্দান্ত প্রতাপশালী যিনি বিরোধী দল কে আপনার দমন করার জন্য এমন কোনো পন্থা নেই। আয়নাঘর বলেন, তারপরে তার রাষ্ট্রীয় যে বাহিনীগুলো ছিল, পুলিশ বলেন, র‍্যাব বলেন, বিজিবি বলেন, সবাইকে কিন্তু ব্যবহার করেছেন। সেনাবাহিনী পর্যন্ত তিনি, যেহেতু ডিজিএফআই সেনাবাহিনীর একটা অংশ, তাদেরকে পর্যন্ত তিনি ব্যবহার করার মাধ্যমে তিনি, এগুলো তো প্রমাণিত, এখন এগুলো তো না যে আয়নাঘর বা আয়নাঘর বলতে কি যে টর্চার সেল, এগুলো যে তৈরি করা হয়েছে, এগুলো এগুলো তো প্রমাণিত। যাদেরকে ধরে নেওয়া হয়েছিল এরা তো এখন বেরিয়ে এসেছে। তো আমরা দাবি করব যারা এখনো রয়ে গেছে বা যদি কেউ বেঁচে থাকে তাদেরকে যেন বের করে দেওয়া হয়। তো এই যে অভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজনটা এখন কেন আসবে, আমরা এটাই একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখানে আপনার মনে রাখতে হবে, একটা আজকাল কিন্তু প্রায় একটা কথাই বলা যায় সবকিছু ছাত্ররাই কিন্তু করে ফেলেছে। এটা একটা চূড়ান্ত একটা ভুল ধারণা। এই ভুল থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই এই ছাত্ররা কিন্তু কি করেছে, তারা তাদের তাদের বুকের তাজা কিন্তু রক্ত খুলে মানে দিতে কিন্তু দ্বিধাবোধ করে নাই। আপনার গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাই না? বন্দুকের নলের সামনে তাদের বুককে এরকম করে চিতিয়ে দিয়েছিল। আবু সাঈদের কথা বলেন, আমরা মুগ্ধর কথা বলেন, অসংখ্য শহীদদের কথা কার কথা আমরা বলবো? তারা কিন্তু এটা দেখিয়ে দিয়েছে, যেটা হয়তো আপনার বিগত সময়ে যেটা আপনার বিএনপি অথবা জামাত ইসলামী করতে পারেনি। যদিও তারা চেষ্টা করেছে তাদের আন্দোলন করার জন্য। কিন্তু এই আন্দোলনটা যেহেতু এমনভাবে দানা বেঁধেছে বা সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজরা একত্র হয়ে গেল। এখন যখনই তাদেরকে এই ট্যাগ দেয়া হলো যে এরা আপনার কি আ আপনার এরা হইতেছে রাজাকার। তো এই যে বিভাজনের রাজনীতি এবং স্বৈরতান্ত্রিকতায় যে তিনি দেশটা চালাইতেছিলেন, যার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। আদারওয়াইজ দেখেন, কোর্ট থেকে কিন্তু ঠিকই রায় এসেছিল ছাত্রদের পক্ষে। যে কোঠা, এটা ব্যবস্থা অলমোস্ট বাতিল হয়ে গেছে বা সামান্য একটু রাখা হয়েছিল, যেটা ছাত্ররা চেয়েছিল সেটাই হয়েছে। কিন্তু তার যে হঠকারিতার সিদ্ধান্ত, তার বিভাজনের যে রাজনীতি, তাদেরকে
একটা ন্যক্কারজনক মানে শব্দ যেটা রাজাকার, যারা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে চায় নাই বা মুক্তিযুদ্ধের যাতে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিবাহিনীকে যারা কষ্ট দিয়েছে, যারা পাকিস্তান আর্মিদের সাহায্য সহযোগিতা করেছিল, সেই রাজাকার বলে তাদেরকে উল্লেখ করতে করেছেন। তো যার কারণে ছাত্র সমাজের সম্পূর্ণ কিন্তু তারা মানে আরো উস্কে গেছে। এবং এর পিছনে দেখেন আমরা যেটা বলি যে এই যে বিভাজন, এখন বিভাজনটা আসতেছে কেন? কারণ আমি আমাদের বাংলাদেশের মানুষদেরকে বা বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে আমি বলে দেব, বাংলাদেশের মানুষকে দেখেন, এই যে একটা আন্দোলনের যেটা মানে এই আন্দোলনটা কাদের মাধ্যমে গত ১৬-১৭ বছর কাদের উপর অত্যাচার হয়েছে, কাদের উপর নির্যাতন হয়েছে। এখন যারা সমন্বয়ক রয়েছে ১৫৮ জন সমন্বয়ক, এদের বয়স ১৬-১৭ বছর আগে কত ছিল? তাদের উপর কি আক্রমণ হয়েছে? তাদের উপর কি মামলা হয়েছিল? তাদেরকে কি ধরে নিয়ে গিয়েছিল? তাদের মা-বাবাকে মেরেছে, তার বাবাকে কি মেরে ফেলা হয়েছে? তাদের আত্মীয়স্বজন কাউকে ক্রস ফায়ার করা হয়েছে? কিচ্ছুই করা হয় নাই। কারা এই যে ১৬-১৭ বছর কষ্ট করেছেন? এই রাজনৈতিক দল, এই বিএনপির মানুষগুলো, জামাতের মানুষগুলো, ছাত্রদলের মানুষগুলো, ছাত্র শিবিরের মানুষগুলো বা আরো বিরোধী যারা ছিল আওয়ামী লীগের, তারাই কিন্তু এই কষ্টটা সহ্য তাদের রক্তের, তাদের ত্যাগ এবং তাদের তিতিক্ষা এবং তাদের এই স্যাক্রিফাইস এর উপর ভিত্তি করে কিন্তু এই যে ফেসিবাদ কিন্তু গড়ে ওঠে। ফেসিবাদ কায়েম হয়েছে তাদের রক্তের উপরে, তাদের বুকের উপরে, তাদের সব আপনি দেখেছেন যে জামাতের সব অফিস বন্ধ করে দেয়। বিএনপির অনেক অফিসগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা দেখেছেন, আমি এই ভিডিওটা আমি থাকলে আমি দেখাবো ইনশাআল্লাহ কয়েকদিন পরে। এই যে বিএনপি কিন্তু তাদের পল্টনের সামনে আপনার প্রোগ্রাম করতেছিল। সেইখান থেকে আপনার গোয়েন্দা বাহিনীর লোকেরা কিরকম মানে যে আমরা কাবাডি খেলি, কাবাডি খেলার মতো করে ধরে পর্যন্ত নিয়ে গেছে। এইরকম করে মানে এরা ধরে নিয়ে কত কষ্ট এবং অসহনীয় যন্ত্রণা দিয়েছে। আজ শত মানুষের ক্রস ফায়ার করেছে। এবং আপনি একটা খবর আপনার আমাদের এক বাংলাদেশে একটা আছে আমাদের গত যদি আপনারা খোঁজ করেন পাবেন। বেশিদিন আগে না, এই পেজ এই খবরটা সময় নিউজের মধ্যে দিয়েছিল। আমরা এটা শেয়ার করেছিলাম। আপনারা দেখতে পারবেন যদি স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে যান। ৪ এপ্রিল মানে ৪ এপ্রিল সময় নিউজ যেটা তাদের অনলাইন পোর্টালে আপনার একটা খবর ছেপেছিল। সেটা হইতেছে যে শিরোনামটা এরকম ছিল যে বাবার ৪৯০ মামলা নিয়ে কি বললেন বিএনপি সুহেলের মেয়ে। আপনারা আজও যদি থাকে এটা আপনারা পাবেন যে সময় নিউজ .টিভি, সময় নিউজের অনলাইন পোর্টালে আপনারা ৪ এপ্রিল, বেশিদিন আগে না, ৪ এপ্রিল, আমরা এখন কিন্তু সেপ্টেম্বর মাসে আছি। এখন চিন্তা করেন ৪৯০টা মামলা বিএনপির একজন নেতার। ৪৯০টা। কোন দেশে আপনি ছিলেন? কোথায় ছিলেন? ফ্যাসিবাদ মানে আপনি ফ্যাসিবাদ বলেন অথবা এক নায়কতন্ত্র বলেন, ডিক্টেটর বলেন, মানুষের মানবাধিকার বলতে কি কিছু ছিল? যে একজন মানুষের উপর ৪৯০টা মামলা ছিল। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আমি এই জিনিসটা বুঝেছি যে এই অভ্যুত্থানটাকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে আমি বলবো এবং বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে এটা স্বীকার করে নিতে। এই যে একটা আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের মাধ্যমে ডেফিনিটলি হয়েছে। আবু সাঈদ বলেন, মুগ্ধ বলেন, তাদের রক্তের উপর কিন্তু দাঁড়িয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে ছাত্ররা। তারা একটা স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। কিন্তু এর পিছনে এই ভিত্তিটা স্থাপিত হয়েছে গত ১৬-১৭ বছরে বিরোধী দলগুলোর উপর নির্যাতন, হত্যা, গুম, খুন, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া, তাদের জায়গা দখল করে নেয়া, তাদের অফিসকে সিলগালা করে দেয়া, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে দেয়া। যেভাবে পারে তাদেরকে কিন্তু এগুলো করা হয়েছে এবং এগুলোর উপর ভিত করেই কিন্তু এই আন্দোলন এর মূল সফলতা কিন্তু সেটা আমাদের মানতে হবে। এজন্য এখন যারা এটার পিছনে কাজ করেছে, যে সমস্ত ছাত্র নেতারা কাজ করেছে বা রাজনৈতিক দলগুলো কাজ করেছে, তাদের অবদানের কথা। যদিও তারা তাদের বড়ত্ব দেখানোর জন্য এবং এই আন্দোলন যেহেতু এই আন্দোলনের সাথে গোটা দেশের মানুষ এসে একাত্মতা ঘোষণা করেছে, সেজন্য কোন রাজনৈতিক দল তারা একা এটার ক্রেডিট তারা নেন নাই এবং খুবই বুদ্ধিমানের প্রয়োজন দিয়েছেন এবং তারা বিএনপি জামাত তারা কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন এবং তারা যথার্থ কাজ করেছে। তাই বলে এটা আপনারা ভাববেন না যে এখানে তাদের কোনো হাত নাই। ১০০ ভাগের ৯৯ ভাগ সফলতা কিন্তু হইতেছে বিএনপি এবং জামাতের। বাকি যে একটা ভাগ যেটা আমাদের ছাত্ররা, হ্যাঁ, মূল যেটা, তাই না?
তারা কিন্তু এই কাজ তাদের মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। অবশ্যই তাদের এই অবদান অবিস্মরণীয়। বাংলার ইতিহাস, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ছাত্ররা আবু সাইদ, মুগ্ধ এবং এই যে সমন্বয়করা ১৫৮ জন সহ বাকি বাংলাদেশে, সারা বাংলাদেশে যারা এই দায়িত্ব পালন করেছে তাদের নাম স্মরণাক্ষরে লেখা থাকবে এবং তাদের এই বীরত্ব গাথা কখনোই মানুষ ভুলে যাবে না। এজন্য এটাকে নিয়ে আমাদের যে বুদ্ধিজীবীরা টক শো যারা করেন এবং তথাকথিত বুদ্ধিজীবী, তাদের মাঠে ময়দানে কোনো পরিচয় নেই, এই টিভিতে এসে তারা এই সবগুলো উগলে ফেলেন। এদেরকে আমি বলতে চাই যে এগুলো নিয়ে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। কারণ আমরা এক বাংলাদেশের মাধ্যমে আমরা দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি, যেগুলো যে এই সমন্বয়কদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে জনগণের মধ্যে এই ৫ই আগস্টের যে মহাগণ অভ্যুত্থান সম্বন্ধে কোন ধরনের আপনার সৃষ্টি করা, একটা মাত্র সন্দেহ যাতে সৃষ্টি করা, এটার ক্রেডিট সবাই নিতে দেন। যেহেতু রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এটা ক্রেডিট নেন নাই, তারা এটাকে ওপেন রেখেছেন, যে কারণ তারা তো যা দেবার দিয়ে দিয়েছে। ১৫-১৬ বছর ধরে তারা কষ্ট করেছে, শেষ পর্যন্ত যেহেতু সবার শক্তি এবং সবার আগমন এবং সবার অংশগ্রহণের মাধ্যমে ফেসিবাদ সরকার এবং স্বৈরাচারী সরকার তার পতন হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ। এটা হচ্ছে প্রথম। তো আমি এই জন্য বলবো আপনারা সবাই কান সজাগ থাকেন, মনকে বড় করেন, ঠিক আছে? যত মনকে বড় করবেন, ক্রেডিট দেখেন আমাদের এখানে ক্রেডিট, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 এ, তাই না? স্বাধীনতা পাওয়া কিন্তু অনেক সময় সহজ হয়ে যায়, কিন্তু স্বাধীনতা ধরে রাখা অনেক কষ্টকর, এটা আমরা সবাই জানি। কেন আমরা আবার এটাকে দ্বিতীয় স্বাধীনতার মতো আমরা বলছি? কারণ এই যে মানুষের কোনো অবস্থা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, কিছু করবে তার অধিকার ছিল না, সরকার কি করে সেটার কোনো আপনার ব্রিফ ভালো করে দিত না, তাই না? এই কিছু আপনার তুষামোদক কিছু সাংবাদিকরা ছিল, এদের প্রশ্ন করতে গেলে এই তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা গাইতে গিয়ে তাদের টাইমই চলে যায়। আসল প্রশ্নটা কি ছিল তারা সেটাই ভুলে যেত। এইরকম মেরুদণ্ডহীন কিছু অথর্ব লোককে তারা নিয়োগ দিয়ে রেখেছিল সরকারের আশেপাশে। সেজন্য আমরা সজাগ থাকবো। দ্বিতীয়, আমি আরেকটা বিষয় নিয়ে আসতে চাই, যেটা আমাদের আরেকটা নিউজ পোর্টালে, সেটা আমি একটু আপনাদেরকে বলবো। অনেকগুলো নিউজ আমি চেয়েছিলাম আজকে নিয়ে আসতে, তো কিন্তু যেহেতু আসলে সময় কম, আমরা খুব দ্রুত আরেকটা নেব। হ্যাঁ, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি আপনাদের এই মুহূর্তে শেয়ার করতে চাই। দেখেন, নিউজটা দেখেন, এটা হচ্ছে যে নয়া দিগন্ততে আপনার একটা নিউজ দিয়েছেন যে সপ্তাহের ব্যবধানে, এটা আজকের নিউজ, আপনার ২৯ সেপ্টেম্বর দেখেন ২০২৪, যে সপ্তাহের ব্যবধানে সিলেট এবং সুনামগঞ্জে আবারও বজ্রপাতে ৮ জনের মৃত্যু। দেখেন, আমরা মানুষ, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের ষড়ঋতুর দেশ, এখানে আমাদের বৈচিত্র্য আমাদের রয়েছে। এখন আমরা মানুষ আর প্রথম সচেতন হতে হবে, কারণ আপনারা জানেন সুনামগঞ্জ হচ্ছে আমাদের একদম হাওর এলাকা এবং বেশিরভাগ সময় ওখানে পানি থাকে। ঝড় বৃষ্টি যখন হয়, এই এলাকার মানুষের কষ্ট এবং দুর্ভোগটা অনেক কিছু বেড়ে যায়। আমি বিশেষ করে অনুরোধ করব যে এইটা নিয়ে যারা সচেতন মানুষ আছেন, যারা ধনী মানুষ আছেন, তারা আপনারা বিভিন্ন সুনামগঞ্জের মধ্যে সিলেটের এরিয়ার মানুষ যারা আছেন, তারা একটু বেশি বেশি করে চিন্তা করেন। এটা তো নতুন কোনো ঘটনা নয়, তাই না? মানুষ জীবিকার কাজে তো তাকে তো বের হতে হবে রে ভাই, তাকে তো সে তো ঘরে বসে থাকবে না। এই জন্য যারা স্থানীয়ভাবে আছেন তাদেরকে এটা বেশি বেশি করে চিন্তা করা দরকার। পুরো বাংলাদেশে এরকম বজ্রপাতে দেখা যায় যে অনেক সময় আপনার হাজার হাজার মানুষ কিন্তু মারা যান, শত শত মানুষ কিন্তু প্রতি বছর মারা যান। তো এখান থেকে তাদেরকে বাঁচানোর তো একটা পথ বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কখন আমরা মারা যাব, তাই বলে কি আমরা সবকিছু বাদ দিয়ে, মানে কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই কি আমরা বের হব? আমাদের এই যে একজন মানুষের জীবন চলে যাওয়া মানে একটা পরিবার কি হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। একজন, বিশেষ করে গরিব অঞ্চলগুলোতে যদি একজন কর্মক্ষম যিনি, উপার্জন যিনি করেন, এই মানুষ যদি মারা যান, তার কিছু হয়ে যায়, তাহলে একটাবার চিন্তা করেন কি অবস্থা হয়। একটাবার চিন্তা করেন। তো এইজন্য এইটার বিষয়ে আমি একটু অনুরোধ করতে চাই আমাদের সম্মানিত যারা সিলেট অঞ্চলের লোকেরা আছেন, এটা আমাদের দায়িত্ব বেশি। আমরা যেন এটা বেশি বেশি করে
আ বাংলাদেশের মানুষের জন্য আমরা কিছু করি। কারণ এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কাছে অনেকের কাছে মনে হবে যে, ভাই এটা একটা খবর হলো বা একটা নিউজ হলো যে সপ্তাহের ব্যবধানে মানে সিলেটের সুনামগঞ্জে আবার বজ্রপাতে মানুষ দেখেন মানে আ আমরা তো পৃথিবীতে এসেছি আজ হোক কাল হোক আমাদের সবাইকে তো চলে যেতে হবে। কেউ তো আমরা থাকব না। তো এইজন্য এই যে সিলেট অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ধনী মানুষ, প্রবাসী অধ্যুষিত মানুষ। আপনারা যদি চান অনেক কিছু করতে পারেন। কারণ আপনারা ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন, পৃথিবীর এমন কোন দেশ নাই, সব দেশেই থাকেন। তো এগুলো নিয়ে একটু কাজ করার সুযোগ করেন, একটু কাজ করেন, স্থানীয়ভাবে করেন, তাই না? এটা একটা নতুন একটা বিষয়, তাই না? বাংলাদেশের সরকার এমনি তো নাই অবস্থা। সবকিছু সরকারের উপর ছেড়ে দিলে কি হবে? আমরা নিজে থেকে যদি আমরা একটা উদ্যোগ নেই, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ অনেক কিছু অ্যা পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সেটা আমার বিশ্বাস একদম। তো আমি এজন্য বিশেষ করে অনুরোধ রাখতে চাই, বিশেষ করে যে সমস্ত সিলেটি প্রবাসী ভাই-বোনেরা আছে, শুধু সিলেটিরা না, বাংলাদেশের যে জায়গা থেকে আপনি প্রবাসী যদি থাকেন, আমরা এরকম প্রাকৃতিক দুর্যোগ, কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলতে হবে। বজ্রপাতে মানুষের মৃত্যু হওয়া, তাই না? বজ্রপাত তো হবেই, বৃষ্টি, তুফানের সময় আসবে, এটা তো হবে। এটা তো আমরা থামাতে পারব না। এটা তো সৃষ্টির নিয়ম, প্রকৃতির একটা নিয়ম, তাই না? যখন মেঘে সংঘর্ষ হয়, তখনই তো এইটা বজ্রপাতের সৃষ্টি হয়। তো এখান থেকে প্রতি বছর যে শত মানুষ শুধু তো সিলেটে মারা যাচ্ছেন না, অন্যান্য আরো অনেক শহরেও তো মারা যাচ্ছেন। তো এগুলো কে দেখবে? কে করবে? আমরা যদি এখন থেকে উদ্যোগ নেই, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এইটা কিন্তু দূর করা সম্ভব হবে। আ লাস্ট একটা মেসেজ দিয়ে ইনশাআল্লাহ আমি আজকে শেষ করতে চাই। আম সেটা খুবই একটা সেনসিটিভ একটা খবর, যেটা আসলে দৈনিক ইত্তেফাকে আসছে। দৈনিক ইত্তেফাকের এইটা সংবাদটা আসলে খুবই ভয়ংকর একটা সংবাদ। আমি যখন এই নিউজটা শুনলাম, মানে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না। আসলে এই নিউজটাকে আমি পড়তেছি। আপনারা দেখেন, নিউজটা দেখেন, এখানে কিন্তু দেয়া আছে। এই নিউজটা দেখেন। ইনকিলাবে। সো ইনকিলাবের এই নিউজটা আমি একটু বড় করে আপনাদের সামনে নিয়ে আসি যে ঢাকার শাসন দিল্লির হাতে। তো তারা এখানে বলছেন যে প্রশাসনের নাটাই ঘোরাচ্ছেন হাসিনা অনুগত আমলা কর্মকর্তারা। তো এটা আ আসলেই খুবই মানে এটা গুরুত্বপূর্ণ খবর আমাদের বাংলাদেশের জন্য। বিশেষ করে বর্তমান সরকারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। যেহেতু এখন একটা বিষয় আমাদের বুঝতে হবে, যদিও অনেকে আমাদের এই সরকারটাকে বিপ্লবী সরকার বলছেন। আমি ব্যক্তিগতভাবে এটাকে বিপ্লবী সরকার বলতে মানতে রাজি নই। কারণ হইতেছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রকৃত বিপ্লব, যেটা গণবিপ্লব এবং সামরিক বিপ্লবের মতো যেগুলো হয়, দেখেন এটা এক মানে কমপ্লিট উলটপালট হয়ে যায়। চূড়ান্তভাবে উলটপালট হয়ে যায়। এমনকি দেখা যায় যে যারা বিজয় লাভ করে তারা, যারা ক্ষমতায় আগে থাকে তাদেরকে একদম মানে শেষ করে ফেলে, এইরকম অবস্থা। তো যেহেতু বাংলাদেশের এটা আসলে ঐরকম বিপ্লব আমরা বলতে পারি না। কারণ এটা ঐরকম বিপ্লব যদি হতো, তাহলে ১ম এ কি হইতো, বাংলাদেশের যেভাবে সরকার প্রধান যিনি পালিয়ে গিয়েছিলেন, পদত্যাগ করুক আর না করুক, যিনি পালিয়ে গিয়েছেন, এবং মানে তারপরে তার যে সরকার, তার যে আপনার কি ছিল, আম এই প্রেসিডেন্ট তার নিয়োগকৃত, তাকেও কি করতো, বরখাস্ত করা হতো বা জেলে পাঠানো হতো। আর্মিতে যারা ছিল তাদেরকে পুরো মানে পরিবর্তন করা হতো। পুলিশের পুরো পরিবর্তন করা, বাকি সবগুলোতে পরিবর্তন সাথে হতো। যেহেতু এই এটা একটা মানে ভিন্ন ধর্মী একটা বিপ্লব হয়েছে, মানুষের গণ আকাঙ্খা, এবং এখানে সবচেয়ে কিন্তু এটা মানে ভালো কাজ যেটা হয়েছে, যেটা যে বাংলাদেশের মানুষের মধ্যে মারামারি হয় নাই, গৃহযুদ্ধ লাগে নাই। যেহেতু আমাদের সেনাবাহিনী মোটামুটি জনগণের সাথে পাশে ছিলেন, এবং তারা একটা খুবই বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। যে যদিও তিনি বাংলাদেশ সেনা প্রধান যিনি ছিলেন, তিনি অথবা পুরো মোটামুটি ১ম লেয়ারে যে সমস্ত নেতৃত্বের জেনারেল, কর্নেলরা আছে সবাই, আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশের এগুলো মানে হন। আমি ওইদিকে যাচ্ছি না। মোটামুটি আমরা আওয়ামী লীগ হেসা বলতে পারি, বা আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী ফেস্টিভাল স্বৈরশাসক শেখ হাসিনার অনুগত এরা বিশেষ করে ছিলেন। তো এদেরকে কিন্তু থাকতো না কেউ। কিন্তু যেহেতু বাংলাদেশের পরিস্থিতি ঐরকম হয় নাই, আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী তারা বাংলাদেশ জনগণের পাশে অবস্থান নিয়েছেন। যার কারণে এটা ঐরকম বিপ্লবী সরকার আর হয়ে উঠতে পারে নাই। মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতাই দেশ গড়ার মানে ইয়ে রয়েছে। বর্তমান সরকারটা এখন যে কাজ তারা করেছেন উপদেষ্টা হিসেবে, তারা যেহেতু দায়িত্বটা নিয়েছেন, মানে এখন তারা যেহেতু জনগণের যে মূল আকাঙ্ক্ষা যে সংস্কার করা,
তা করতে গিয়ে কিন্তু তারা এখন পদে পদে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন, যেহেতু তাদের পক্ষে এই যে বিশাল একটা জনপ্রশাসনে যে সমস্ত ফেসিবাদের দূষর যারা বা ফেসিবাদ বা স্বৈর শাসক কর্তৃক নিয়োগকৃত যে সমস্ত আমলা সচিব শুরু করে যারা রয়েছে সবাইকে কিন্তু আসলে তো রাতারাতি এরকম করা বদলানোটাও কিন্তু স্বাভাবিক না। হ্যাঁ, যদি আবার বিপ্লবী সরকার হইতো তাহলে এটা সম্ভব হয়ে যেত। তাই না? যেমন আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল? বাংলাদেশে তো আপনার লক্ষ, লক্ষ আপনার গেজেটেড অফিসাররা প্রথমে এটা পাকিস্তানি ছিল। পাকিস্তান থেকে এখান দিয়ে এরা কই? এরা সবাই চলে গেছে বা এদেরকে বিতাড়িত করা হয়েছে। ঠিক একইভাবে এটা যদি প্রকৃত বিপ্লবী সরকার হতো তাহলে একই অবস্থা হয়ে যেত। তখন এই সমস্যাটা থাকতো না। তো যার কারণে এটাকে যারা বিপ্লবী সরকার হিসেবে দেয় আখ্যা দেয়, আমি তাদেরকে বলব যে এইরকম ভুল করাটা আমাদের উচিত হবে না। এটা আমাদের জনগণের আকাঙ্ক্ষার, এটা আমরা সরকার বলতে পারি। যদি আমরা ফেসিবাদকে, আমরা স্বৈর শাসককে আমরা যদিও রক্তের বিনিময়ে আমরা দিয়েছি, কিন্তু আমাদের সাধারণ, যেহেতু এখানে আমরা কেউ কিন্তু কোনো রাজনৈতিক দল, যদি এটা একক কোনো রাজনৈতিক দলের আপনার বিপ্লব হতো বা গণ অভ্যুত্থান হতো তাহলে কিন্তু আবার ডিফারেন্ট ভাবে যাইতো, তাই না? কিন্তু যেহেতু এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল, যার কারণে এখন বর্তমান সরকারকে কিন্তু একটু কঠোর হতে হবে। বর্তমান সরকারকে আরো বেশি মানে চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে এবং যাতে করে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণে তারা বেশি কিন্তু সময় দিতে হবে। তো যার কারণে যদি এইরকম কোনো পাওয়া যায়, তাই না? যদি এইরকম কোনো পাওয়া যায় যে আসলে যে এই কথাটা যে ইনকিলাব মানে এই তথ্যটা দিয়েছে বা এই খবরটা প্রকাশ করেছে যে আসলে ঢাকার কি শাসন কি আসলেই কি দিল্লির হাতে? মানে এটা বুঝাতে, এটা যেহেতু আগে যে ফেসিবাদ সরকারের তারা আপনার দিল্লির মদতপুষ্ট ছিল এবং আপনারা জানেন যে দিল্লির মানে প্রত্যক্ষ সহযোগিতায় তারা কিন্তু ক্ষমতায় থেকেছিল। আপনারা জানেন একসময় এরশাদ কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় আপনার কি করতে চায়নি, সংসদ মানে নির্বাচন যেতে চায়নি। তাকে কিন্তু তৎকালীন আপনার ভারতীয় মানুষরা এসে কিভাবে উনাকে শাসিয়ে গিয়েছিল সেটা আপনারা সবাই জানেন। তো যার কারণে এটা সবার কারো বুঝতে বাকি ছিল না যে এই সরকারকে কিভাবে দিল্লি টিকিয়ে রেখেছিল এবং দিল্লির প্রত্যক্ষ মানে মানে তত্ত্বাবধানে কিন্তু তারা কিন্তু চলাফেরা করতেছিল। যে যাই হোক, আমরা আবার পিছনে আমরা ফিরে যেতে চাই না। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে চাই এবং বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার কিন্তু এই 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 আমাদের এখানে কাজ করা লাগবে। সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমরা এগিয়ে আসতে হবে। যেভাবে এই গোটা আন্দোলনটা যেভাবে এক দফা দাবিতে গিয়ে পরিণত হয়েছিল এবং আপামর জনতা, আপনি শিক্ষক, তারপরে আপনার আইনজীবী, তারপরে আপনার শিল্পী এবং ডাক্তার, সব ধরনের পেশার মানুষ কিন্তু সবাই ছুটে এসেছিল এবং এই ফেসিবাদ এবং স্বৈরশাসককে হটানোর জন্য ঠিক একইভাবে আমাদেরকে এই ধরনের এই জজবাটা এবং স্পিরিটটা নিয়ে আমাদেরকে এখনো এগিয়ে যেতে হবে। সরকার আসলেই খুবই ভঙ্গুর, খুবই দুর্বল একটা সরকার। খুবই, যেহেতু রাজনৈতিক এরা কোনো সরকার নয় অথবা এরা কোনো বিপ্লবী সরকার নয়। কারণ এরা কি বিপ্লবী সরকার? এরা কি এখানে এই আন্দোলন করেছেন? ডক্টর ইউনূস আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনি একজন, যিনি নোবেল পুরস্কার বাংলাদেশকে অন্য একটা মাত্রায় নিয়েছেন। তিনি কি যুদ্ধ করেছেন? তিনি কি তিনি কি ওই সময় ছিলেন? বরঞ্চ তাকেও তো ফেসিবাদ সরকার নানানভাবে হয়রানি করেছে। কিন্তু যেহেতু তিনি পলিটিক্স এ জড়িত ছিলেন না, সুতরাং তার মাধ্যমে ঐরকম ইয়েটা পাওয়া যাবে না। এটা আমাদের বাংলাদেশের মানুষই বুঝতে হবে। এই বুদ্ধিজীবী তথাকথিত বুঝতে হবে। রাজনৈতিক দলে যারা আছেন, প্রত্যেকটা দল, বিএনপি, জামাত সহ আগডুম-বাগডুম যা আছে বাংলাদেশে, সব দলগুলোর নেতা-খেতাকে এগুলোকে বুঝতে হবে যে এই সরকার তো সেইরকম না। সুতরাং তাদেরকে সময় দিতে হবে, আপনাদের সম্মিলিত এফোর্ট থাকতে হবে। তো আমি আশা করব যে ইনশাআল্লাহ আমরা সবাই বাংলাদেশের জন্য আমরা কাজ করব। সবাই বাংলাদেশকে ভালোবাসবো এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের রক্ত দিতেও যেন, আমাদের সবকিছু দিতেও যেন আমরা পিছপা না হই, যেটা আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়ে গেছে এবং যেটা গত ১৭-১৮ বছর ধরে মানুষের উপর যে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এরকম কখনো আর ফেসিবাদ এবং স্বৈর শাসক যেন বাংলাদেশের মানুষের উপর আর জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, সেজন্য আমরা সজাগ থাকবো এবং নতুন একটা বাংলাদেশকে গড়ার জন্য আমরা সবাই সদা প্রস্তুত থাকবো, এই আশা ব্যক্ত রেখে আজকে আমাদের কি হচ্ছে এই অনুষ্ঠান দ্বিতীয় পর্বটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।